আসসালামু আলাইকুম। আমি তাফসির আহমেদ। ক্যাপিটাল বাজেটিং দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। ইতিপূর্বে আমি প্রথম পর্ব আলোচনা করেছি। সো যারা প্রথম পর্ব দেখেন নাই, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়াও আমাদের আরেকটি চ্যানেল আছে, সেখানে অসংখ্য ভিডিও আছে। ভিডিও ডেসক্রিপশনে আমি ওই চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমে অঙ্কটি ভালো করে পড়ব, বোঝার চেষ্টা করব, দেন কী চেয়েছে সলিউশন করার চেষ্টা করব। প্রবলেম 6, দ্য নেট ক্যাশ ফ্লো ফর প্রজেক্ট এ অ্যান্ড বি আর শোন ভ্যালু। ইচ প্রজেক্ট হ্যাজ এ কস্ট অফ টাকা 10 lakhs. দ্য কোম্পানিজ কস্ট অফ ক্যাপিটাল ইজ 10%. সো দুটো প্রজেক্ট দেওয়া আছে, একটা হচ্ছে এ প্রজেক্ট, একটা হচ্ছে বি প্রজেক্ট। প্রত্যেকটা প্রজেক্টে 4 বছর মেয়াদি প্রকল্প আছে। সো এ প্রজেক্টে আছে কিছু অসমান টাকা, আর বি প্রজেক্টে আছে সমান টাকা, অর্থাৎ ক্যাশ ইনফ্লোগুলো এ প্রজেক্টে অসমান, বি প্রজেক্টে সমান। এখন রিকোয়ার্ড চেয়েছে শুড এ অ্যান্ড অর বি be accepted if they are independent project, অর্থাৎ এ অথবা বি কি অ্যাকসেপ্ট করা উচিত যদি তারা স্বাধীন প্রকল্প হয়। সেকেন্ড রিকোয়ারমেন্ট চেয়েছে হুইচ প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড ইফ দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, অর্থাৎ কোন প্রজেক্টটা অ্যাকসেপ্ট করা উচিত যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়। অর্থাৎ মিউচুয়ালি এক্সক্লুসিভ হচ্ছে পারস্পরিক বর্জনশীল, অর্থাৎ একটাকে অ্যাকসেপ্ট করলে আরেকটাকে রিজেক্ট করতে হবে। সো খুব প্রশ্নগুলো বোঝার চেষ্টা করেছেন। সো আমরা প্র্যাকটিক্যালি করে দেখব, ইন্ডিপেন্ডেন্ট অনুসারে করব, আবার মিউচুয়ালি এক্সক্লুসিভ অনুসারে করব। দেন আমরা সিদ্ধান্ত নেব কী করা উচিত বা কী করা উচিত না। এখন আমরা প্র্যাকটিক্যাল অঙ্কগুলো করে দেখি। যেহেতু এখন ডিসকাউন্ট রেট দেওয়া আছে, তো সেহেতু আমাদের এনপিবির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া বেটার। ডিসকাউন্ট রেট যখন দেওয়া থাকবে, প্রজেক্টের মধ্যে বেটার আর ওর নির্ণয় করার জন্য আমাদের এনপিবির মাধ্যমে নির্ণয় করা উচিত। আর যদি ডিসকাউন্ট রেট যদি দেওয়া যদি না থাকতো, তো সেক্ষেত্রে পেব্যাক পিরিয়ডের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত। তো লেটস গেট স্টার্টেড। প্রথমে, আর যেহেতু এখন ট্যাক্স রেট দেওয়া নেই, তার মানে বুঝতে হবে এইগুলো সিএফ এটি দেওয়া আছে, নট বিটি, সিএফ এটি দেওয়া আছে। তো প্রথমে আমাদের একটা টেবল করে নিতে হবে। টেবল এ প্রজেক্টের জন্য করতে হবে, টেবল বি প্রজেক্টের জন্য করতে হবে। সো টেবিল এ প্রজেক্ট, বি প্রজেক্ট উভয়টার জন্য আমরা টেবিল করেছি। সো কাজে প্রথম প্রজেক্ট এ, প্রজেক্ট ইয়ারের সাথে প্রজেক্ট এ সিএফএটি ডিসকাউন্ট ফ্যাক্টর আর প্রেজেন্ট ভ্যালু আমরা বের করেছি। সো সিএফএটিগুলো আমরা যেভাবে ছিল ওইভাবে বসিয়েছি, অর্থাৎ প্রজেক্ট এতে যা দেওয়া ছিল, প্রজেক্ট এতে আমরা এই ফিগারগুলো দেওয়া ছিল সবগুলো বসিয়েছি। তারপর ডিসকাউন্ট ফ্যাক্টর, 10% ডিসকাউন্ট ফ্যাক্টর কীভাবে বের করতে হয় ইতিমধ্যে আমি প্রথম পর্বে দেখিয়েছি কীভাবে বের করতে হয়। সো আমাদের ডিসকাউন্ট ফ্যাক্টরগুলো 10% রেটে, অর্থাৎ আমি আবার বলে দিচ্ছি 1/1 + i পাওয়ার n। প্রথম বছরের জন্য পাওয়ার 1 দিতে হবে, দ্বিতীয় বছরের জন্য পাওয়ার 2, তৃতীয় বছরের জন্য পাওয়ার 3, তারপর চতুর্থ বছর পাওয়ার 4, এভাবে বের করতে হবে। 1/1 + i পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3, পাওয়ার 4। তো এইভাবে আমরা বের করতে হবে। প্রজেক্ট এর সাথে আমরা যে ডিসকাউন্ট ফ্যাক্টরগুলো বের করেছি, সিভিটির সাথে গুণ দিতে হবে। সিভিটি আর ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ দিলে আমরা পিভি পাচ্ছি, অর্থাৎ যার যার সারের সাথে যার যার যা আছে সবগুলো গুণ দিতে হবে, অর্থাৎ সিভিটির সাথে ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ দিয়ে আমরা এই ফিগারগুলো পেয়েছি। আর সবগুলো যোগ করলে আমরা পাবো টিপিপি, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুগুলো সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি টিপিপি, অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু। অ্যাট দ্য সেম ওয়ে আমাদের প্রজেক্ট বির জন্য আমরা এইভাবে প্রথম সিএফএটিগুলো বসাবো, তারপর ডিসকাউন্ট ফ্যাক্টর তো অলরেডি 10% রেট আমরা বের করে ফেলেছি, এগুলো দেখে দেখে বসিয়ে দিলে চলবে। তারপর আমরা সিএফএটির সাথে ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ দিলে পিভি পাচ্ছি, আর পিভিগুলো সবগুলো যোগ করলে আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু পাচ্ছি। এখন আমরা প্রজেক্ট এর জন্য আমরা এনপিভি বের করব।
তো এনপিভি বের করার ফর্মুলা হচ্ছে টিপিভি মাইনাস এনসিও। তো প্রজেক্ট এর জন্য টিপিভি ছিল 11,32,250 আর এনসিও তো 10 লাখ বলে আছে প্রজেক্টের জন্য। সো মাইনাস করলে আমরা পাচ্ছি পজিটিভ এনপিভি 1,32,250। প্রজেক্ট বির জন্য আমরা সেমভাবে করব, টিপিপি মাইনাস এনসিও। প্রজেক্ট বির জন্য টিপিপি পেয়েছি আমরা 11,09,150। সো সেই ক্ষেত্রে আমরা এখানে সেম কাজটা করেছি, অর্থাৎ টিপিপি থেকে এনসিও মাইনাস করে পাচ্ছি 1,09,150। তো এখন আমাদের কিন্তু ডিসিশন নিতে হবে। ডিসিশনটা কীভাবে নেব? প্রথম রিকোয়ারমেন্ট বলেছিল তারা ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ দে আর ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট। তো ইন্ডিপেন্ডেন্ট বলতে তারা স্বাধীন, অর্থাৎ কেউ কাউকে পরোয়া করে না। অর্থাৎ সেই ক্ষেত্রে বোথ প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড ইফ দে আর ইন্ডিপেন্ডেন্ট বিকজ দে আর গিভিং পজিটিভ এনপিভি। উভয় প্রজেক্টেই কিন্তু আমাদের পজিটিভ এনপিভি দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আলাদা আলাদা করে যদি আমরা সিলেকশন করি তাহলে উভয় প্রজেক্টকে আমরা অ্যাকসেপ্ট করা উচিত, কারণ উভয়টাই থেকে আমরা পজিটিভ এনপিভি পাচ্ছি। আর সেকেন্ড রিকোয়ারমেন্ট বলেছিল মিউচুয়ালি এক্সক্লুসিভ। তো মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে একটাকে অ্যাকসেপ্ট করে আরেকটাকে রিজেক্ট করে দিতে হবে। এখন দেখতে হবে কোনটা এনপিভি বেশি দিচ্ছে। এনপিভি যেটা বেশি দেবে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্টে কিন্তু আমরা এনপিভি পজিটিভ হলে অ্যাকসেপ্ট করতে পারবো, কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ যখন হবে তখন দুইটার মধ্যে কম্পারিজন করতে হবে কোনটা বেটার রেজাল্ট দিচ্ছে, অর্থাৎ ভালো বা বেশি এনপিভি দিচ্ছে। তো বেশি এনপিভি দিচ্ছে কিন্তু প্রজেক্ট এ 1,32,250। সো প্রজেক্ট এ শুড বি অ্যাকসেপ্টেড ইফ দেজ আর সরি এখানে দে হবে নট দে, if they are mutually exclusive project because A should higher NPV than project B. So আমরা সেটা বুঝতে পেরেছি, hope that you understand. তারপর আমরা আরো কিছু অঙ্ক দেখে নিব। Problem 7. Ahmed Corporation is examining the profitability of investment in new project. The following information is available in respect of the project. So প্রজেক্ট সংক্রান্ত তথ্য দেওয়া আছে। ইনভেস্টমেন্ট করতে হবে 12,60,000। রেসিডুয়াল ভ্যালু অর্থাৎ প্রজেক্টের মেয়াদ শেষে রেসিডুয়াল ভ্যালু থাকবে 60,000। রেসিডুয়াল ভ্যালুর আরেক নাম হচ্ছে সেলভেজ ভ্যালু। লাইফ অফ দ্য ইনভেস্টমেন্ট 20 ইয়ার্স। প্রি ট্যাক্স প্রফিট ইচ ইয়ার অর্থাৎ প্রত্যেক বছরে ইবিটি থাকবে 1,80,000। ট্যাক্স রেট আছে 50%। রিকোয়ার্ড অ্যানুয়াল ক্যাশ ইনফ্লু অর্থাৎ CF80 চাচ্ছে। পেব্যাক পিরিয়ড, তারপর হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন। পেব্যাক পিরিয়ডকে সংক্ষেপে বলা হয় PBP আর অ্যাভারেজ রেট অফ রিটার্নকে সংক্ষেপে বলা হয় ARR। সো আমাদের তিনটা রিকোয়ারমেন্ট চেয়েছে, সো তিনটা রিকোয়ারমেন্ট আমাদের করতে হবে। এখন আমরা ইতিপূর্বে জেনে আসছি যে এই ফর্মুলাগুলো কীভাবে হয়। অর্থাৎ পেব্যাক পিরিয়ডের জন্য যেহেতু সমান ইচ অ্যান্ড এভরি ওয়ান, তো পেব্যাক পিরিয়ডের ফর্মুলা হচ্ছে এনসিও ডিভাইডেড CF80। সো আমাদের এনসিও তো দেওয়াই আছে 12,60,000 ইনভেস্টমেন্টের পরিমাণ। এখন আমাদের CF80 নির্ণয় করতে হবে। আর ARR এর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে অ্যাভারেজ EAT ডিভাইডেড অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। সো আমাদের অ্যাভারেজ EAT বের করতে হবে, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বের করতে হবে। সো আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট তো আমাদের চেয়েছে অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো যেই কথা, CF80 একই কথা। সো আমরা তিনটে রিকোয়ারমেন্ট করার জন্য আমাদের একটা টেবিল বের করতে হবে। তো টেবিলে 1 to 20 ইয়ার্স পর্যন্ত দিয়েছি। কেন দিয়েছি? কারণ ইচ অ্যান্ড এভরি ইয়ার সমান বলা আছে। এখানে বলছে প্রি ট্যাক্স প্রফিট ইচ ইয়ার, প্রত্যেক বছরে 1,80,000 হবে। তো সেই ক্ষেত্রে আমরা এমন একটা টেবিল করে নিতে হবে। ইয়ারের পর ইবিটি বসাতে হবে, তারপর ট্যাক্স, তারপর ইএটির সাথে আবার ডিপ্রিসিয়েশন যোগ করে আমরা CF80 বের করতে হবে। সো প্রথম আমাদের ডিপ্রিসিয়েশনটা বের করে নিতে হবে। আমি টেবিলের নিচে করেছি কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড লাইফ। কস্ট 12,60,000, সেলভেজ ভ্যালু ছিল আমাদের 60,000 আর লাইফ তো 20 ইয়ার্স দেওয়া আছে অঙ্কের মধ্যে, ভাগ করলে 60,000 ডিপ্রিসিয়েশন পেয়ে যাচ্ছি। এখন আমাদের ইয়ারের কাজ তো 1 to 20 ইয়ার্স। ইবিটি যা দেওয়া আছে 1,80,000 বসিয়েছি। ট্যাক্স রেট 50%। তো আমাদের ইবিটির উপর ট্যাক্স রেট কাটতে হয়
তো 2 নম্বর কলমকে 50% গুণ দিতে হবে, অর্থাৎ 2 নম্বর কলমের যে ফিগারটা হচ্ছে 1,80,000, তো 50% করলে আমরা 90,000 পাচ্ছি। ইবি থেকে ট্যাক্স মাইনাস করলে ইএটি পাচ্ছে, অর্থাৎ 2 নম্বর কলম থেকে 3 নম্বর কলম মাইনাস করলে আমরা 90,000 পাচ্ছি, এবং ইএটি তারপর আমরা ডিপ্রিসিয়েশন বসাচ্ছি, এখন যেহেতু আমরা ক্যালকুলেশন করে নিয়েছি, তো ইএটির সাথে ডিপ্রিসিয়েশন যোগ করলে আমরা সেফ এটি পাচ্ছি, অর্থাৎ ফার্স্ট রিকোয়ারমেন্ট কিন্তু আমাদের শেষ, অর্থাৎ সেফ এটি, অর্থাৎ অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো যেটা আমাদের চেয়েছিল এটা কিন্তু পেয়েছি 1,50,000। সেকেন্ড রিকোয়ারমেন্ট চেয়েছে পেব্যাক পিরিয়ড, সংক্ষেপে পিবিপি, আর ফর্মুলা হচ্ছে এনসিউ ডিভাইডেড সেফ এটি। সো এনসিউ কিন্তু আমাদের 12,60,000 দেওয়া আছে অঙ্কের মধ্যে, এই যে আমাদের 12,60,000 ইনভেস্টমেন্ট যেটা সেটাই এনসিউ। সো 12,60,000, আর সেফ এটি কিন্তু আমরা 1 নম্বর ক্যালকুলেশনে, অর্থাৎ 1 নম্বর রিকমেন্ডে আমরা বের করেছি 1,50,000, ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 8.40 ইয়ার্স। এনসি হচ্ছে 12,60,000 সাইড নোটে বসিয়েছি, আর সেফ এটি তো আমরা 1,50,000 এখান থেকে সাইড নোটে বসিয়েছি। ওকে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দেন আমাদের বের করতে হবে অ্যাভারেজ রেট অফ রিটার্ন, সংক্ষেপে বলা হয় ARR। সো ARR বের করার ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ ইএটি ডিভাইডেড অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। সো অ্যাভারেজ ইএটি, এখন এখানে একটা ইএটি আছে, অর্থাৎ এখানে কিন্তু ইএটি বের করেছে। এখন বোঝার চেষ্টা করুন যে প্রত্যেক বছরের ইবিটি কিন্তু সমান, প্রত্যেক বছর ইবিটি সমান, তাই প্রত্যেক বছরের ইএটি সমান হবে। তো যেহেতু প্রত্যেক বছর সমান, তাই এভারেজ ইএটি 90,000 হবে, কারণ 20 বছরের ইএটি সবগুলো যোগ করে আবার 20তে ভাগ করলে কিন্তু 90,000 আসবে। সো যখন সমান থাকবে তখন ইএটিগুলো সমান থাকে, যখন ইবিটি বা সেফ এটি, সিএফবিটি এগুলো থাকবে, তো ওই অঙ্কর ক্ষেত্রে ইএটি সমান থাকে। তো এখানে এভারেজ করার প্রয়োজন নেই, যা ইএটি আছে তাই এভারেজ ইএটি। সো আমরা ধরে নিয়েছি এভারেজ ইএটি 90,000 বসেছে, কিন্তু এভারেজ ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের দেওয়া নেই। সো এভারেজ ইনভেস্টমেন্ট বের করে নিতে হবে। এভারেজ ইনভেস্টমেন্ট বের করার জন্য ফর্মুলা আছে কস্ট প্লাস সেলস ভ্যালু ডিভাইডেড টু প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল, এটা হচ্ছে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বের করার ফর্মুলা। বইয়ের মধ্যে অন্যভাবে আছে, কিন্তু আমি সহজে বোঝার জন্য এটা দিয়েছি। সো কস্ট তো আমাদের আছে 12,60,000, সেল ভ্যালু আছে আমাদের 60,000, আর ডিভাইডেড টু হচ্ছে বাই ডিফল্ট ফর্মুলা থেকে। ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের ডব্লিউসি বলতে ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের নেই, এর জন্য শূন্য বসিয়েছে, ভাগ করলে আলটিমেটলি যোগ করে ভাগ করলে 6,60,000 পাচ্ছি হচ্ছে আমাদের অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। সেটা আমরা এখানে যদি বসিয়ে একসাথে গুণ দিই তাহলে আমাদের রেজাল্ট চলে আসছে 13.64%। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তারপর আমরা আরও 2টি বা 3টি অঙ্ক দেখার চেষ্টা করব। আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেখাচ্ছি, কারণ এই অঙ্কগুলো কিন্তু আমাদের বোর্ডে সবগুলো এসেছে। সো বোর্ড অঙ্কগুলোকে অ্যানালাইসিস করে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো আমার মনে হয়েছে সেগুলো কিন্তু দিয়েছি। সো কাজে আপনারা লেসনটি মনোযোগ সহকারে দেখবেন, শেষ পর্যন্ত দেখলে আশা করি ভালো একটা আউটপুট আসবে। সো এখানে প্রবলেম 8, a project initial cost টাকা 40,000, its expected life is 5 years and discount rate is 10%, cash inflow are given below. So একটা প্রজেক্টে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করা লাগবে 40,000, এটা লাইফ থাকবে হচ্ছে 5 ইয়ার্স, তারপর হচ্ছে ডিসকাউন্ট রেট আছে 10%। এখন ক্যাশ ইনফ্লোগুলো দেওয়া আছে, অর্থাৎ সেফ এটিগুলো দেওয়া আছে, যেহেতু এখানে ট্যাক্স রেট দেওয়া নেই অঙ্কের মধ্যে, তার মানে বুঝে নিতে হবে আমাদের সেফ এটি দেওয়া আছে। সো 1 to 5 ইয়ার্স আছে, তো 1 to 5 ইয়ার্স তথ্যগুলো দেওয়া আছে। রিকোয়ার্ড চলছে ডিটারমাইন ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড। ইউজুয়ালি আমরা পেব্যাক পিরিয়ড পারি, সবাই জানি, কিন্তু ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড কীভাবে করতে হয় অনেকে প্র্যাকটিস করি না, পরীক্ষায় আসলে অনেকে ভুল করি ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড করতে গিয়ে। তো এখন আমি বোঝানোর চেষ্টা করবো সহজে কীভাবে ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড করা যায়। সো পেব্যাক পিরিয়ডের মতোই আমাদের কাজগুলো করতে হবে, ফর্মুলা সেম ফর্মুলা, কিন্তু আমাদের টেবলের প্রসেসিংটা একটু ভিন্ন। কেন? আমাদের ডিসকাউন্টের কাজ করতে হবে। প্রথম আমাদের সিপিটিগুলো বসিয়েছি, ইয়ার আমাদের এখানে যেহেতু প্রজেক্ট একটি আছে, তো 5 কলাম বিশিষ্ট আমাদের একটি টেবিল করতে হবে। তো আর সারি ডিপেন্ড করবে যতগুলো ইয়ার থাকবে। তো ইয়ার বসিয়েছি সিপিটি, তারপর ডিসকাউন্ট ফ্যাক্টর, পিবি, সিপিবি। সো ইয়ারগুলো তো 1 to 5 পর্যন্ত বসিয়েছি, আর সিপিটিগুলো এখান থেকে দেখে বসিয়েছি।
ডিসকাউন্ট ফ্যাক্টর 10% কীভাবে বের করতে হয় ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি, অর্থাৎ 10% রেটে অর্থাৎ 1 to 5 ইয়ার্স পর্যন্ত ডিসকাউন্ট ফ্যাক্টরগুলো কীভাবে বের করতে হয় সেটা আমরা জানি। তো ডিসকাউন্ট ফ্যাক্টর হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। এখন আমরা সিএফইটির সাথে ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ দিলে আমরা জানি আমাদের পিবি আসে। সো প্রত্যেকটা সিএফইটির সাথে প্রত্যেকটা ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ দিয়ে পিবিগুলো নিয়ে আসছে। এখন আমাদের পেব্যাক পিরিয়ডের জন্য আমাদের যদি আমাদের নর্মাল পেব্যাক পিরিয়ড বের করতাম তখন আমাদের প্রয়োজন পড়তো কিউমুলেটিভ সিএফইটি। আর যেহেতু ডিসকাউন্ট ফ্যাক্টর ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বের করতে বলেছে, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়বে সিপিপি, অর্থাৎ ডিসকাউন্টেড পর। অর্থাৎ আমরা কিন্তু শুধু পেব্যাক পিরিয়ডের জন্য সিপিটিগুলো যোগ করে ফেলতাম ক্রমান্বয়ে। আর যেহেতু বলেছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, অর্থাৎ ডিসকাউন্ট করার পর যে টাকাগুলো হচ্ছে ওইগুলোকে নিয়ে আমাদের কাজ করতে হবে। তার মানে ওইগুলোকে ক্রমান্বয়ে যোগ করতে হবে, অর্থাৎ পিবিগুলোকে ক্রমান্বয়ে যোগ করতে হবে। এখন পিবিগুলো ক্রমান্বয়ে যোগ করলে প্রথম বছর যা আছে তাই তার সাথে পরবর্তী বছর যোগ করে এইভাবে ক্রমান্বয়ে আমরা যোগ করে নিয়ে আসছি 48,585। এখন আমাদের ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড আর পেব্যাক পিরিয়ডের ফর্মুলার ক্ষেত্রে সেম ফর্মুলা, এই ফর্মুলা ইউজ করতে হবে। এখানে তিনটি সাংকেতিক ফর্ম আছে। তো সেই ক্ষেত্রে আমাদের তিনটে সাংকেতিক ফর্মের পুনরূপ ইতিমধ্যে প্রথম পর্বে বলেছি, তারপর আবার বলে নিচ্ছি। এ হচ্ছে ওইতম বছর যে বছরের কিউমুলেটিভ পিবিগুলো অর্থাৎ সিপিবি এনসিউর কাছাকাছি বা সমান হয়। সো এনসিউ কিন্তু আমাদের অঙ্কের তথ্য দেওয়া আছে 40,000। এ হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট 40,000। সো আমাকে দেখতে হবে সিপিবিগুলো কোন বছরে এনসিউর কাছাকাছি বা সমান হয়, বেশি যাওয়া যাবে না। তো আমাদের এখানে কিন্তু 39,891 হচ্ছে এনসিউর কাছাকাছি, অর্থাৎ 40,000 কাছাকাছি বা সমান এরকম। তো এটাই আমাদের সিলেকশন করতে হবে। এ বছরটা হচ্ছে এ বছর, যে বছরে অর্থাৎ চতুর্থ বছরে হচ্ছে এ। তারপর হচ্ছে সিকে ডিক্লারেশন করতে হবে, যেটার উপর ভিত্তি করে আমরা এ সিলেকশন করছি ওইটাকে সি ধরতে হবে, অর্থাৎ এ 39,891কে আমাদের সি ধরতে হবে। আর ডি হচ্ছে যে বছর এ সিলেকশন করব এর পরবর্তী বছরের সিএফএটি না পিপি, এখন ডিসকাউন্ট ফ্যাক্টর। সো পিপিটাকে ধরতে হবে ডি এর পরবর্তী বছরে। সো আমরা এর পরবর্তী বছর হচ্ছে পিপি হচ্ছে 8,694। সো কীভাবে সিলেকশন করেছে সেটা বুঝতে পেরেছে। এখন আপনাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আচ্ছা ভাইয়া, যদি সি আর এ যদি সর্বশেষ বছর থাকে, এর পরবর্তী বছর আর নেই, সেক্ষেত্রে ডি কোনটাকে সিলেকশন করব? সেই ক্ষেত্রে ডি সিলেকশন করব পরবর্তী বছর, যেহেতু আমি বলেছি এখন পরবর্তী বছরের পিবিটাকে সিলেকশন করতে হবে ডি। এখন যদি এ এবং সি সর্বশেষ বছর হয়, সিলেকশন করা হয়, এর পরবর্তী কোনো বছর না থাকে, সেই ক্ষেত্রে ডিটা আমরা কোনটা সিলেকশন করব? সেই ক্ষেত্রে ডি সিলেকশন করার ক্ষেত্রে অর্থাৎ এ এবং সি যেই বছর ধরেছ ওই বছরের পিবিটাকে ডি ধরতে হবে, যদি বছর যদি না থাকে। খুব দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড? আমি এই জিনিসটা আমি স্টুডেন্টদের পড়াতে গিয়ে অনেক সমস্যার পেয়েছিল। তারা জিজ্ঞাসা করেছে, অনেকেই কোয়েশ্চেন করেছে, আমি ভেঙে দিয়েছিলাম, এবার আপনাদের ভেঙে দিয়েছি যাতে করে সহজে বুঝে যান। অনেক এরকম হতে পারে, সামটাইমস ইটস হ্যাপেন। সো সেই ক্ষেত্রে এইভাবে করতে হবে। এখন আমরা ফর্মুলা ইউজ করে অঙ্কটা করবো। তো ফর্মুলা তো আমরা জানি, এই ফর্মুলা এ প্লাস এনসি মানে সি ডিভাইডেড ডি। সো এই হচ্ছে 4, আমরা 4 সিলেকশন করেছি 4, আর এনসির মান হচ্ছে 40,000 আমরা ইতিমধ্যে জানি, আর সি সিলেকশন করেছে 39,891, আর ডি সিলেকশন করেছে 8,694। আলটিমেটলি এই কাজ করলে আমরা জানি আমাদের রেজাল্টে কী আসা। সো 4.013 ইয়ার্স আমাদের ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, বেশি করে প্র্যাকটিস করবেন এই লেসনগুলো। আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লেসনগুলো দিচ্ছি। প্রথম পর্বে অনেক গুরুত্বপূর্ণ লেসন দিয়েছি। এই লেসনটি শেষ করার পর অবশ্যই প্রথম পর্ব দেখে নেবেন, কারণ ওইখানে আরও বেসিক আলোচনা করা হয়েছে, আরও গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা আছে, ওইগুলো দেখে নেবেন। তারপর আমরা চলে যাচ্ছি আরও গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক দেখব, সাথে থাকবেন। লেসনটি বড় হচ্ছে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে কিন্তু ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া হচ্ছে, ইনফরমেশন দেওয়া হচ্ছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সলিউশন করে দেওয়া হচ্ছে। সো প্রবলেম 9, ABC Limited estimated that it can save টাকা 50,000 operating cost of
a year in cash for next 5 years if it buy a machine at a cost টাকা 1,50,000। অর্থাৎ এবিসি লিমিটেড তারা ভাবছে তারা 50,000 অপারেটিং কস্ট সেভ করতে পারবে যদি 1,50,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে, নতুন মেশিন। অর্থাৎ আগামী 5 বছর পর্যন্ত 50,000 করে সেভ করতে পারবে, অর্থাৎ নতুন একটি মেশিন যদি ক্রয় করা হয়। এখন কস্ট সেভ যে কথা, আমাদের সেভ এটি একই কথা। কস্ট সেভ যে কথা, সেভ এটি একই কথা। অর্থাৎ কেন বলেছে এই কথাটা, প্র্যাকটিক্যালি আমরা একটু লজিক নিয়ে আসি। আসলে পুরাতন মেশিনে কিন্তু তেল খায় বেশি, খরচ বেশি হয়, অন্যান্য নানা ধরনের মানে ত্রুটি বিচ্যুতি হয়, এটার জন্য খরচ হয়। নতুন মেশিন আসলে কিন্তু তেল কম খাবে বা কম ইউজ হবে, তারপর বেশি উৎপাদন করা হবে, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্টলি ত্রুটি দেখা দিবে না, নষ্ট হবে না। তো সেই খরচটাগুলো সেভ হলে কিন্তু আমাদের টাকা সেভ হয়ে যাচ্ছে নতুন মেশিন কেনার ফলে। তো এই হচ্ছে আমাদের অপারেটিং কস্ট সেভ। আর অপারেটিং কস্ট সেভ যে কথা, সেভ এটি একই কথা। নো রেসিডুয়াল ভ্যালু ইজ এক্সপেক্টেড। সো কোনো রেসিডুয়াল ভ্যালু থাকবে না আফটার 5 years, অর্থাৎ 5 বছর পরে এই সম্পদের কোনো রেসিডুয়াল ভ্যালু থাকবে না। এজুম দ্যাট দ্য কর্পোরেট ইনকাম ট্যাক্স ইজ টু বি পেইড 40%। সো সরি, এখন যেহেতু কর্পোরেট ট্যাক্সের দেওয়া আছে, তার মানে ধরে নিতে হবে সেভ এটি না, সেভ বিটি ধরে নিতে হবে। অ্যান্ড দ্য ডেজার রেট অফ দ্য রিটার্ন আফটার ট্যাক্স ইজ 10%। অর্থাৎ আমাদের ইন্টারেস্ট রেট বা ডিসকাউন্ট রেট বা নমিনাল রেট যাই বলি না কেন, বা কস্ট অফ ক্যাপিটাল যাই বলি না কেন, এটা 10% দেওয়া আছে। ফার্দার এজিউম দ্যাট ডিপ্রিসিয়েশন ইজ টু বি চার্জ স্ট্রেট লাইন মেথড, সংক্ষেপে বলা হয় SLM মেথড, অর্থাৎ SLM। সো এখন রিকোয়ারমেন্ট চেয়েছে ডিটারমাইন পেব্যাক পিরিয়ড, নেট প্রেজেন্ট ভ্যালু, প্রফিটেবিলিটি ইন্ডেক্স। সেকেন্ড রিকোয়ারমেন্ট বলেছে ডাজ দ্য ফার্ম বাই দ্য মেশিন বেসড অন দ্য ক্যালকুলেটেড এনপিভি। এনপিভির ভিত্তিতে কি আমাদের মেশিনটা ক্রয় করা উচিত। সো সেটা রিকোয়ারমেন্ট আমরা পরে সলিউশন দিব, কারণ ফার্স্ট রিকোয়ারমেন্টে আমরা এনপিভি পাবো, ওইখান থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা এখানে সিদ্ধান্ত নিতে পারবো সহজে। তো প্রথমে আমাদের কী কী চেয়েছে, পেব্যাক পিরিয়ড, নেট প্রেজেন্ট ভ্যালু, প্রফিটেবিলিটি ইন্ডেক্স। সো আমাদের প্রফিটেবিলিটি ইন্ডেক্স যদি দেওয়া থাকে বা নেট প্রেজেন্ট ভ্যালু যদি চাই, আর যদি দেওয়া থাকে যে সিএফ এটি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের টোটালি 10 কলাম বিশিষ্ট, আমি আবার বলে নিচ্ছি, আমাদের রিকোয়ারমেন্ট চেয়েছে নেট প্রেজেন্ট ভ্যালু অথবা এনপিভি চেয়েছে, আর সেই বিটি দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমাদের 10 কলাম বিশিষ্ট একটি টেবিল করতে হবে। আর সারি ডিপেন্ড করবে আপনি যত বছর দেওয়া থাকে। এখন প্রত্যেক বছর কিন্তু এখানে 5 বছর তথ্য দেওয়া আছে, প্রত্যেক বছর কিন্তু 50,000, তার মানে প্রত্যেক বছর সমান। তো 5 কলাম 5টি সারি লাগবে না, একটি সারির মাধ্যমে করা যাবে, কারণ প্রত্যেক সারি ভ্যালু সেম থাকবে। সো প্রথমে আমাদের অঙ্ক সলিউশন করার সুবিধার্থে আমরা ডিপ্রিসিয়েশন বের করে নিব। ডিপ্রিসিয়েশন আমরা বের করে নিয়েছি কস্ট মাইনাস সেলস ভ্যালু ডিভাইডেড লাইফ। কস্ট আমাদের 1,50,000, সেলস ভ্যালু। সো লাইফ হচ্ছে 5 years, ভাগ করলে 30,000 আমরা ডিপ্রিসিয়েশন বের করে নিয়েছি। তারপর আমাদের টেবিল করতে হবে ইয়ার, সেফ, বিটি, ডিপ্রিসিয়েশন, ইভিটি, ট্যাক্স, ইএটি, সেফ, এটি যেই কথা, এনসিবি একই কথা, ডিসকাউন্ট ফ্যাক্টর, পেবি। সো 1 to 5 years দিয়েছে, যেহেতু প্রত্যেক বছর সমান। আর সেফ বিটি আমরা 50,000 বসেছে, ডিপ্রিসিয়েশন 30,000 ক্যালকুলেশন করেছে আগেই। ইভিটি হচ্ছে সেফ বিটি থেকে ডিপ্রিসিয়েশন মাইনাস করার পর ইভিটি পাচ্ছে 20,000। ইভিটির উপর আমাদের ট্যাক্স রেট কাটতে হয় বা ধরতে হয়। সো আমাদের 40% ট্যাক্স রেট এখন বলা আছে, 40% ধরলে 8,000 আসছে। সো 8,000 আমরা ট্যাক্স যখন ইবিটি থেকে মাইনাস করবো, অর্থাৎ ইবিটি হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স, ট্যাক্স মাইনাস করে দিলে আর্নিংস আফটার ট্যাক্স পাওয়া যাবে। সো আমরা ইএটি পাচ্ছি হচ্ছে 6 কলাম সমান 4 কলাম থেকে 5 কলাম মাইনাস করতে হচ্ছে, 4 কলাম মাইনাস 5 কলাম, অর্থাৎ 12,000। এখন সেফ এটিগুলো হচ্ছে ইএটির সাথে আবার যখন ডিপ্রিসিয়েশন যোগ করব, তখন আমাদের চলে আসছে সেফ এটি, অর্থাৎ 7 কলাম পাওয়ার জন্য 6 কলাম আর থার্ড কলামকে যোগ করলে আমরা পাচ্ছি, এটা আমি ভাইসে দিয়েছি। সো 42,000। এখন ডিসকাউন্ট ফ্যাক্টর। এখন ডিসকাউন্ট ফ্যাক্টরটা কীভাবে বের করেছে, যেহেতু আমার সম পরিমাণ আছে, অর্থাৎ প্রত্যেক বছর সমান, সেক্ষেত্রে আমাদের অ্যানুইটি ফ্যাক্টরগুলো কাজ করে নিতে হবে। তো এই ডিসকাউন্ট ফ্যাক্টর আমি বের করে নিয়েছি।
যখন প্রত্যেক বছরের সিপিটিগুলো সমান, আর সেই ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর এনপি বের করার জন্য আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর এনইটি মেথডে করে নিতে হবে। সো এই ফর্মুলার মাধ্যমে আমরা করে নিয়েছি ডিসকাউন্ট ফ্যাক্টরটি 1 - 1 ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড হোল ডিভাইডেড আই। সো যার যার মান বসিয়ে আমাদের করেছে, কারণ আয়ের মান ছিল 10%, এখানে 0.10, আর এন এর মান তো আমাদের ছিল 5 ইয়ার্স, এখানে 0.10। আলটিমেটলি এই কাজ আমরা জানি কীভাবে করতে হয়, টেম্পেল অফ মানির মধ্যে আমরা দেখেছি। তো আমরা ভাগ করলে পেয়ে যাচ্ছি 3.791। সো এখন ডিসকাউন্ট ফ্যাক্টরটা 3.791 পেয়েছে। গুণ করলে অর্থাৎ সিএপিটির সাথে যদি গুণ করি পিবি পাচ্ছি। পিবি অর্থাৎ 10 কলাম সমান 7 কলাম ইন্টু 9 কলাম, অর্থাৎ 7 কলামের সাথে 9 কলাম 8 কলাম হবে। এখানে 9th হবে, এখানে 8। তো সরি, তাহলে আমাদের 9টি কলাম বিশিষ্ট করতে হবে, কারণ আমি একটি কলাম অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে সিএফএটি, কারণ বেবিক পিরিয়ড তো এখানে সিএফএটির প্রয়োজন পড়বে না, যেহেতু প্রত্যেক বছর সিএফএটি সমান। ওকে ফাইন, আমাদের এই কাজগুলো গুণ করে আমরা পেয়ে যাচ্ছি এই রেজাল্টগুলো। সো টোটাল প্রেজেন্টগুলো বা পিবি যাই বলি না কেন, এটা 1,59,222। এখন আমাদের রিকোয়ারমেন্ট অ্যাজ ইউজুয়াল, আমাদের প্রথম পেব্যাক পিরিয়ড চেয়েছে। যেহেতু প্রত্যেক বছর সিএফএটিগুলো সমান, তো পেব্যাক পিরিয়ডের জন্য আমরা ছোটো ফর্মুলাটি আমরা জানি, সমান হলে এই ফর্মুলা ইউজ করতে হয়, এনসিউ ডিভাইডেড সিএফএটি। সো এনসিউকে সিএফএটি দিয়ে ভাগ করতে হবে। সো এনসিউ হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট 1,50,000, অঙ্কে তথ্য দেওয়া ছিল 1,50,000, আর সিএফএটি আমরা বের করেছি 42,000, ভাগ করলে 3.57 ইয়ার্স। সো এনসি হচ্ছে 1,50,000, সিএফএটি হচ্ছে আমরা বসিয়েছি 42,000। তারপর হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট চেয়েছিল এনপিবি, নেট প্রেজেন্ট ভ্যালু, তারপর প্রফিটেবিলিটি ইন্ডেক্স, যেটাকে বলা হয় সংক্ষেপে পিআই। তো এনপিবি বের করার জন্য টিপিবি মাইনাস এনসিউ। টিপিবি বলতে এখানে পিবি যত আছে তত টিপিবি হচ্ছে আমাদের 1,59,222, আর এনসিউ হচ্ছে 1,50,000। মাইনাস করলে আমরা পজিটিভ পাচ্ছি 9,222। তারপর হচ্ছে আমাদের পিআই, প্রফিটেবিলিটি ইন্ডেক্স সংক্ষেপে বলা হয়। তো পিআই হচ্ছে টিপিবি ডিভাইডেড এনসিউ। তো টিপিবি আমরা 1,59,222, আর এনসিউ হচ্ছে 1,50,000, ভাগ করলে 100 গুণ দিলে আমরা পেয়ে যাচ্ছি 106.15%, অর্থাৎ 106.15% হচ্ছে আমাদের প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এখন 3টি রিকোয়ারমেন্ট কিন্তু করেছে। এখন আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্ট চেয়েছিল, ডাজ দ্য ফার্ম বাই দ্য মেশিন বেসড অন দ্য ক্যালকুলেটেড এনপিবি অনুসারে কি ফার্ম মেশিনটি ক্রয় করা উচিত। এখন আমরা সিদ্ধান্ত নিব উচিত কি উচিত না। আমরা দেখতে হবে এনপিবিটা আমাদের পজিটিভ নাকি নেগেটিভ বের হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পজিটিভ এনপিবি পাচ্ছি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রজেক্টটা বা মেশিনটা বাই করা উচিত, অর্থাৎ যেহেতু মেশিনটি আমাদের পজিটিভ এনপিবি দিচ্ছে। দ্য ফার্ম, আমরা শুধু এখানে একটা কমেন্ট লিখলে চলবে, দ্য ফার্ম শুড বাই দ্য মেশিন বেসড অন এনপিবি, অর্থাৎ এনপিবি অনুসারে ফার্ম মেশিনটি বাই করা উচিত। তারপর সর্বশেষ একটি অঙ্ক দেখে নিব, রিসেন্টলি বোর্ডে এসেছে, খুবই সহজ একটি অঙ্ক, বি পার্টের জন্য 4 মার্ক, কিন্তু আমরা পারলে সহজ, না পারলে কিন্তু সহজ না গাইস। সো প্রবলেম 10, দ্য ইনিশিয়াল কস্ট অফ এ প্রজেক্ট ইজ টাকা 1 লাখ, অর্থাৎ এনসি হচ্ছে 1 লাখ। ক্যাশ ইনফ্লোজ ওভার দ্য নেক্সট 10 years আর 20,000, অর্থাৎ পরবর্তী 10 বছর প্রত্যেক বছরে ক্যাশ ইনফ্লো হবে 20,000, অর্থাৎ প্রত্যেক বছরে সমান। ক্যালকুলেট পেব্যাক পিরিয়ড অফ দ্য প্রজেক্ট। সো আমরা জানি পেব্যাক পিরিয়ড যদি এনসিইউ দেওয়া থাকে প্লাস সিএফএটিগুলো যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা ছোট্ট একটি ফর্মুলা ইউজ করে বের করতে পারি, সেটা হচ্ছে এনসিইউ ডিভাইডেড সিএফএটি। সো এনসিইউ আমাদের 1 লাখ দেওয়া আছে, আর সিএফএটি দেওয়া আছে হচ্ছে 20,000, ভাগ করলে 5 years। সো সেই ক্ষেত্রে আমাদের এটা ভালো একটা আউটপুট, 10 বছর মেয়াদি একটি প্রজেক্ট থেকে আমরা 5 ইয়ার্সের মধ্যে পুঁজি উত্তোলন করে ফেলতে পারছি, আর বাকি 5 বছর আমরা মুনাফা বা প্রফিট আসবে।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এটি পর্বে আমি প্রথম পর্ব অবশ্যই আমি দিয়েছি, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। প্রথম পর্বটি দেখে নিবেন, কারণ ওই পর্বেতে আমি আলোচনা করেছি বেসিক ফর্মুলাগুলো, হেল্পিং ফর্মুলাগুলো, যেগুলো ফর্মুলা প্রয়োজন পড়বে। এছাড়া 5টি অঙ্ক দেওয়া আছে ওইখানে গুরুত্বপূর্ণ, এই 5টি অঙ্ক দেখে নেবেন। এছাড়াও আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। ফেসবুক পেজ লিঙ্ক, গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, ওইগুলো আপনারা কানেক্টেড হয়ে থাকবেন, কারণ ওইখানে আমরা নিয়মিত আপডেট দিতে থাকি। ওইখানে ইভেন আমাদের লাইভ ক্লাস থাকে ফেসবুক গ্রুপগুলোতে, ফেসবুক পেজগুলোতে থাকে। সো কাজে আপনারা ওইখানে আমাদের সাথে কানেক্টেড হলে অনেক কিছু জানতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। স্টিল নাও আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। টেক কেয়ার। এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ।